সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থীরা। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা আমাদের 16তম ক্লাস করছি। আমরা তৃতীয় অধ্যায়ে আছি, কেন্দ্রীয় প্রবণতা। আমরা কেন্দ্রীয় প্রবণতায় আছি। গত ক্লাসে মনে হয় আমরা কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে জেনেছি, পড়েছি। আজকে আমরা কিছু অঙ্ক দেখব। কিছু অঙ্ক আজকে আমরা দেখব যে গাণিতিক গড়। গাণিতিক গড় আমরা কি বলেছিলাম? কেন্দ্রীয় প্রবণতা যেন কি ছিল? যে কোনো নিবেশনের তথ্যগুলোর যে কেন্দ্রের দিকে ঝোঁক, কেন্দ্রীভূত হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলি। এখন এই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপে কয় ধরনের পরিমাপ আছে বলেছিলাম? 5 ধরনের, তাই না? তাহলে আজকে আমরা প্রথম হচ্ছে গাণিতিক গড় আমরা দেখব। গাণিতিক গড়ের অঙ্কগুলো দেখব, কিভাবে গাণিতিক গড় বের করতে হয়। গত ক্লাসে আমরা অশ্রেণীকৃতর জন্য দেখেছিলাম। আজকে শ্রেণীকৃতর জন্য দেখব যে যখন শ্রেণীকৃত নিবেশন দেওয়া থাকে, তথ্য দেওয়া থাকে, তখন এটা কিভাবে গাণিতিক গড় বের করতে হয়। তাহলে একটা উদাহরণ দেখি। নিম্নে মার্টিন লুথার কলেজের একাদশ শ্রেণীর শ্রেণী পরীক্ষার নম্বর দেওয়া হলো। তাহলে ছাত্রছাত্রীদের নম্বরের গড় নির্ণয় করো। এখন প্রথমে দেখো যে শ্রেণীকৃত বলতে আমি কি বোঝাচ্ছি। এখানে 20 থেকে 25 উপরে কিন্তু লেখাই আছে নম্বর, ঠিক আছে? 20 থেকে 25 উপরে লেখা আছে নম্বর। তাহলে এই নম্বরে বলছে যে 20 থেকে 25 নম্বর পেয়েছে এরকম ছাত্রছাত্রীদের সংখ্যা হচ্ছে 12 জন, ঠিক আছে? 25 থেকে 30 নম্বর পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 20 জন। 30 থেকে 35 নম্বর পেয়েছে তাদের সংখ্যা হলো 30 জন। আবার 35 থেকে 40 পেয়েছে 20 জন। 40 থেকে 45 পেয়েছে 16 জন। তাহলে আমাকে বলো যে টোটাল ছাত্রছাত্রী আমরা কোথা থেকে পাবো? এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে আর এখানে হচ্ছে নম্বর দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই কারণেই হচ্ছে আমরা এটাকে শ্রেণীকৃত তথ্য বলছি। যেহেতু এখানে সরাসরি নাম্বার দেওয়া নাই। এই 12 জনের মধ্যে কি পেয়েছে? একজন 20 পেয়েছে, দুজন 22 পেয়েছে, তাই না? দুজন 25 পেয়েছে, কিংবা দুজন 23 পেয়েছে, কিংবা 10 জন 20 পেয়েছে, ঠিক আছে? এইরকম আছে, কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু বলা নাই যে কতজন 10 পেয়েছে, কতজন 15 পেয়েছে, কতজন 20 পেয়েছে, ঠিক আছে? বলেছে যে 20 থেকে 25-এর মধ্যে পেয়েছে, 20 থেকে 25 নম্বর পেয়েছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 12 জন। তাহলে বলছে যে ছাত্রছাত্রীদের নম্বরের গড় নির্ণয় করো। এখানে কিন্তু বলে নাই যে ছাত্রছাত্রীদের সংখ্যার গড় বের করো। এইখানে বলেছে যে এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরের গড় বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের শ্রেণীকৃত তথ্যের গড় নির্ণয় পদ্ধতি। এখন আছো যে এই যে ছাত্রছাত্রীদের সংখ্যা, এটাকে গণসংখ্যা বলে। এটা স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। আর নম্বর হচ্ছে এক্স। নম্বর এক্স। এই যে এইখানে আমরা হচ্ছে নম্বরের এখানে এক্স কিন্তু দেয়া নাই, আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখছি। তাহলে এই হচ্ছে সূত্র। x bar is equal to a plus summation f d divided by capital N into c. এখন আমরা সমাধানটা দেখব যে কিভাবে করতে হয়। দেখো এখানে কি দেওয়া ছিল? নম্বর দেওয়া ছিল আর ছাত্রছাত্রীদের সংখ্যা দেওয়া ছিল।
ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাকে কি বের করতে হবে, সূত্র অনুযায়ী। সূত্র অনুযায়ী আমাকে কি কি লাগবে, এ লাগবে, এফ লাগবে, ডি লাগবে। এই এফ কিন্তু দেওয়া আছে এই যে, ডি বের করার সূত্র হচ্ছে এটা, ডি ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি। তাহলে এখানে এক্স আই লাগবে, ডি আই বের করার জন্য আমার এক্স আই লাগবে, এই ডি বের করার জন্য আমার এক্স আই লাগবে, এ লাগবে আর সি লাগবে। এখন আমি এই জিনিসগুলো দেখি যে আসলে কোথা থেকে পাবো। তাহলে দেখো যে এখানে এক্স আই বের করার সূত্র হচ্ছে, এক্স আইটা হচ্ছে মধ্যবিন্দু। এই যে এই দুটো যোগ করে সেটা 2 দিয়ে ভাগ, 20 এবং 25কে যোগ করে 2 দিয়ে ভাগ, তারপর 25 এবং 30কে যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক এইভাবে আমি মধ্যবিন্দু এগুলো বের করেছি। ঠিক আছে, তাহলে এখন দেখো ডি বের করার জন্য আর কি লাগবে, আমার এ লাগবে। এটা কিন্তু আনুমানিক একটা সংখ্যা, মানে তুমি অনুমান নির্ভর যে কোনো একটা সংখ্যা নেবে, তবে সেটা অবশ্যই তোমার যে তথ্য দেওয়া আছে সেটার সাথে সম্পর্কিত হতে হবে কিংবা কাছাকাছি হতে হবে। এখন তোমার দেওয়া আছে এখানে 20 থেকে 25 নাম্বার দেওয়া আছে, আর সর্বোচ্চ দেওয়া আছে 40 থেকে 45। এখানে তুমি এ যদি এখানে এ তোমাকে কি করতে হবে, এই যে মধ্যবিন্দু যে আছে এটার মাঝামাঝি একটা সংখ্যা নিতে হবে। মাঝামাঝি একটা সংখ্যা নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি মাঝামাঝি সংখ্যা হচ্ছে 32.5 এটা নিলাম, এটাকে আমি এ হিসেবে নিলাম। ঠিক আছে, এটা আমি এ ধরলাম। তাহলে ডি ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এ, তাহলে এক্স আই হলো, এ হলো। এখন সি বের করতে হবে। সিটা কি, ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান। এই যে 25 আর 20-এর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে সি। তাহলে 25 আর 20-এর মধ্যে কত পার্থক্য, 5। তাহলে এই যে এখানে দেখো দেওয়া আছে 5। তাহলে এখন আমরা সূত্রে যদি বসাই, ডি আই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি। তাহলে এক্স আই বলতে এই যে 22.5 মাইনাস 32.5 ডিভাইডেড বাই 5, ক্যালকুলেশন করলে দেখবে -2 আসে। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা হচ্ছে এই ডিআইটা বের করব। ডিআইটা বের করার পর আমার কি লাগবে, সূত্র অনুযায়ী ঠিক এই জিনিসটা লাগবে। এই জিনিসটার জন্য আমাকে কি করতে হবে, এই যে এফ দেওয়া আছে আর আমি এই যে ডি পেয়েছি, এই দুইটা জিনিসকে আমি গুণ করব। এখানে -2 দেওয়া, এখানে হচ্ছে 12 দেওয়া। ঠিক আছে, -2 আর 12 গুণ করলে কত হবে, 24 -24। ঠিক আছে, তাহলে এখানে -24। ঠিক এভাবে আমাদের একটা একটা করে বের করতে হবে। এখন এফ ডি বের হলো, এটাকে কি করতে হবে, সামেশন করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে এখন যোগ করার পর আমি গাণিতিক গড় বের করব। তাহলে বসাও, এ এর মান কত ছিল, 32.5, তাই না? আর এই সামেশন এফ ডির মান কত ছিল, 8। এই যে 8, ক্যাপিটাল এন কি, গণসংখ্যার যোগফল। গণসংখ্যার যোগফল। আর সিটা কি ছিল, ক্লাস ইন্টারভ্যাল, মানে 5। তাহলে গুণ করলে ঠিক এই জিনিসটা আমাদের আসে। তাহলে এই হচ্ছে আমাদের কিসের, গাণিতিক গড় বের করার সূত্র, যখন তথ্য শ্রেণীকৃত হিসেবে দেয়া থাকে। ঠিক আছে, এবার আসো গাণিতিক গড়ের বৈশিষ্ট্য দেখব। এই গাণিতিক গড়ের কি কি বৈশিষ্ট্য আছে সেটা দেখব। প্রথম বৈশিষ্ট্য, কোনো তথ্য সারির তথ্যের সমষ্টি ওই তথ্য সারির তথ্যের সংখ্যা এবং গাণিতিক গড়ের গুণফলের সমান, মানে কোনো তথ্য সারির তথ্যের সমষ্টি
ওই তথ্য সারির তথ্যের সংখ্যা এবং গাণিতিক গড়ের গুণফলের সমান। তার মানে বলেছে ধরো এখানে যদি এরকম থাকে যে x1 x2 x3, আচ্ছা x বাদ দিলাম, আমি যদি সংখ্যা বলি, এখানে দেখো দেওয়া আছে যে ধরি x1 x2 x3 আপ টু xn তথ্য সারি, তথ্যের সংখ্যা হচ্ছে n, হ্যাঁ n পর্যন্ত দেওয়া আছে, গাণিতিক গড় হচ্ছে x বার। যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে বাংলা কথায় বলেছে, আর এটা হচ্ছে গাণিতিকভাবে দেখিয়েছে কিভাবে সামেশন xi ইজ ইকুয়াল টু কী হবে, তথ্যের সংখ্যা মানে n আর গাণিতিক গড়ের গুণফলের সমান, x বারের গুণফলের সমান হবে ওই তথ্য সারির তথ্যের সমষ্টি, ওই তথ্য সারির তথ্যের সমষ্টি। ঠিক আছে, আর শ্রেণীকৃতর জন্য দেখিয়েছে যে গণসংখ্যা আর xi এর গুণফলের সমষ্টি হবে হচ্ছে টোটাল যে গণসংখ্যা এবং গাণিতিক গড় যে এর গুণফলের সমান। তাহলে এখানে দেখো যে যদি ধরি সাপোজ 247 দেয়া আছে, তাহলে এটার গাণিতিক গড় বের করব। ঠিক আছে, গাণিতিক গড় বের করব, গাণিতিক গড় এখানে 3টা সংখ্যা আছে, তাহলে এই 3টাকে যোগ করে আমি 3 দিয়ে ভাগ করব, কত আসছে 4.33। তাহলে আমরা এখন দেখব যে এখানে যে বলেছে এটার সাথে মিলে কিনা। তাহলে 247 যদি যোগ করি আমার কত আসে 13। আবার এই যে গাণিতিক এইখানে যে সংখ্যা দেওয়া, তথ্যের সংখ্যা দেওয়া আছে কয়টা, 3টা, 3 ইন্টু এই যে গাণিতিক গড়ের সাথে যদি গুণ করি তাহলেও কিন্তু 13 আসে। তাহলে এটাই এখানে বলেছে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য, তথ্য সারির তথ্যের সমষ্টি ওই তথ্য সারির সংখ্যা এবং গাণিতিক গড়ের গুণফলের সমান। এখন আসো আমরা শ্রেণীকৃত তথ্যের জন্য দেখব। ঠিক আছে, শ্রেণীকৃত তথ্যের জন্য ধরো এখানে দেওয়া আছে তোমার 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। হ্যাঁ, তাহলে আমাদের x বের করতে হবে, মধ্যবিন্দু বের করার পর দেখো এখন যদি আমরা গুণ করি, আমরা যদি এখন এখানে গুণ করি, কি গুণ করব, x আর f, তাই না, এখানে সামেশন fi xi ডিভাইডেড বাই n বলতে এই যে টোটাল যে এখানে গণসংখ্যা সেটা দেওয়া থাকবে। তাহলে এটা গুণ করলে আমাদের দেখো, গুণ করলে এবং ভাগ করলে আমাদের এই সংখ্যাটা আসে। তাহলে এই সংখ্যাটা যখন আসে তখন এখানে যদি এখানে 28.95 হবে, তাহলে এখানে দেখো যে এটার যে এই কথা বলেছে এইটার গুণফল আমার 1795 আসে, এবং টোটাল যে আমার গণসংখ্যা, তাই না, টোটাল যে গণসংখ্যা সেটা কত, এখানে যোগ করলে আমার টোটাল আসবে হচ্ছে 62, তাই না, 62-র সাথে যখন আমি এই গড়টা গুণ করব, এটা কি গাণিতিক গড়, এটা যখন গুণ করব এখানে 28.95 আসবে। তখন এটা গুণ করলে আমার এটা আসবে। এটাই এখানে বলা হয়েছে যে প্রথম বৈশিষ্ট্য হিসেবে। দ্বিতীয় বৈশিষ্ট্যতে আসো যে এখানে কোনো তথ্য সারির বিভিন্ন মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি 0। কোনো তথ্য সারির বিভিন্ন মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি 0। তার মানে তথ্য মান xi হতে গাণিতিক গড় মানে x বার মাইনাস করে যোগ করলে সেটার যোগফল কত আসবে, 0। তাহলে দেখো এখানে বলেছে যে গাণিতিক গড় বের করবো আমরা, কত 365 দেওয়া আছে, হ্যাঁ, কিংবা 366 দেওয়া আছে। তাহলে যদি এরকম হয় তাহলে
এখানে দেখো 15কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 আসে না। এখন 5কে যদি আমি কি বলে বিয়োগ করি 3 থেকে 5, 6 থেকে 5, 6 থেকে 5, তাহলে কিন্তু আমাদের 0 আসবে। ঠিক আছে, একইভাবে এখানেও যদি আমরা দেখি যে সামেশন FI(xi) ডিভাইডেড বাই n, মানে আমার গাণিতিক গড় এটা বের হয়েছে, তাই না? তাহলে আমরা যদি এটা গুণ করি, কিসের সাথে গুণ করব? গণসংখ্যার সাথে এই যে xi মাইনাস x বার এর সংখ্যা যদি গুণ করি তাহলেও কিন্তু আমাদের 0 আসবে। ঠিক আছে, তোমরা বাসায় এগুলো অঙ্ক করে দেখবে, তাহলে এগুলো বুঝতে পারবে। এবার 3 নম্বরে আসো। 3 নম্বরে বলেছে, তার মানে কি আমাদের কি বুঝতে হবে যে 2 ধরনের তথ্য আছে। হ্যাঁ, আমরা কিন্তু 2 ধরনের তথ্যের জন্য করছি, একটা হচ্ছে শ্রেণীকৃতর জন্য আর একটা অশ্রেণীকৃতর জন্য। তাহলে শ্রেণীকৃতর জন্য কিন্তু আমার গণসংখ্যা অবশ্যই লাগবে, এবং অশ্রেণীকৃতর জন্য আমার গণসংখ্যা লাগবে না, শুধু x হলেই হবে, মানে সংখ্যা সরাসরি হলেই হবে। তাহলে এখানে দেখো যে প্রথমে যদি আমরা যাই যে কোনো চলকের মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, এটা একটি উপপাদ্য। হ্যাঁ, এই উপপাদ্য আমরা পরবর্তীতে বিশ্লেষণ করে দেখব। এখানে একটি কথাই বলেছে, দেখো যে যদি কোনো চলকের মান হতে, হ্যাঁ, মানে কোনো চলকের মান হতে xi হতে, হ্যাঁ, উহার গাণিতিক গড়ের ব্যবধানের, উহার গাণিতিক গড় বলতে x বার, এর ব্যবধান বলতে xi মাইনাস x বার। ঠিক আছে, তাহলে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। বর্গের সমষ্টি বলতে আমরা কি জানি? স্কয়ার, তাই না? স্কয়ার হচ্ছে ক্ষুদ্রতম। এটা আমাদের একটা কি বলে, একটি উপপাদ্য আছে। এখন ধরো যদি একটা সংখ্যা x আর একটা সংখ্যা a, ঠিক আছে, এখন x এর মান বলল যে x is equal to হচ্ছে 3 প্লাস a, তাই না? এখন x এর মান বলল যে 3 প্লাস a। এখন তাহলে যখন x এর মান হচ্ছে 3 প্লাস a, সেই ক্ষেত্রে xটা বড় হবে না aটা বড় হবে? এই মানের ক্ষেত্রে x বড় হবে না aটা বড় হবে? x এর মান এর সমান হবে যখন এই এর সাথে 3 যোগ করব, তাই না? তাহলে এর সাথে আরও 3 যোগ করলে তাহলেই সেটা x এর সমান হবে। তাহলে অবশ্যই xটা বড় হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই xটা বড় হবে। এখন ধরো xটা বড়, বুঝলাম, x এর মান হচ্ছে 6 আর এর মান হচ্ছে 3। ঠিক আছে, এখন যখন xi থেকে যখন x বার বিয়োগ করব আর যখন a বিয়োগ করব, এখন ধরো একটা x দেওয়া আছে 10 থেকে যখন 6 বিয়োগ করব কত আসবে? 4, তাই না? 10 থেকে যখন 3 বিয়োগ করব কত আসবে? 7। তাহলে এই 4টা বড় না এই 7টা বড় হবে? তাহলে ডেফিনেটলি এই 7টা বড় হবে। তাহলে সেই ক্ষেত্রে এটাই দেখিয়েছে, দেখো যে যখন এরকম হয় তখন x মাইনাস x বার এর মান অবশ্যই xi মাইনাস a এর বর্গ থেকে ছোট হবে। ঠিক আছে, বইয়ে এই বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বইয়ের বৈশিষ্ট্যগুলো আবারও খুব ভালো করে পড়ে দেখবে। আর বইয়ের এখানে কিন্তু বিশ্লেষণ দেয়া আছে। ঠিক আছে, বইয়ের এখানে বিশ্লেষণ দেয়া আছে তোমাদের প্রত্যেকটার, এবং উপপাদ্যও দেয়া আছে।
তাহলে তোমরা এই উপপাদ্যটা করার চেষ্টা করবে কিংবা পরবর্তীতে দেখবে, ঠিক আছে। এবার আসো, গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল। গাণিতিক গড়টা বলেছে মূল ও মাপনীর উপর নির্ভরশীল। মূল ও মাপনীর উপর কিভাবে নির্ভরশীল হয় দেখো, আমরা যে ডিআই বের করেছি, হ্যাঁ ডিআই বের করেছি তোমাদের মনে আছে একটু আগেই অঙ্কে, তাহলে সেটা ছিল এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি ছিল, তাই না। এখন দেখো, যদি এরকম হয় যে সি এর মান অনেক বড়, তাহলে কিন্তু ডি এর মান কমে আসবে। কীরকম, এখানে এক্স আই যদি ধরো 30, এ হচ্ছে 25, এখন যদি সি এর মান ধরো 5, আবার আরেকটা সি এর মান ধরো 5-এর বেশি 10, ঠিক আছে, তাহলে এখানে কত আসবে? 5 আসবে না, বিয়োগফল কিন্তু এখানে 5 আসবে। তাহলে 5 5, তাহলে এখানে 1, তাই না। আর এখানে 5 হলে পরে 1, এখানে 2, তার মানে মান হচ্ছে একটা 1 আর একটা হচ্ছে 0.5। তাহলে যখন সি এর মান বড় হচ্ছে তখন কিন্তু মান ডি এর মানও অটোমেটিক্যালি কমে যাবে, ঠিক আছে। তাহলে এটাই বলেছে যে গাণিতিক গড় মূল এবং মাপনীর ওপর নির্ভরশীল। এটা যদি বড় হয়, এ যদি বড় হয় তাহলে ডি এর মান কমে যাবে, তাই না। সি এর মান যদি বড় হয় তাহলে ডি এর মানও কমে যাবে, ঠিক এরকম। মানে সি এবং এর মান দ্বারা ডি আইটা প্রভাবিত হয় কিংবা গাণিতিক গড়টা প্রভাবিত হয়। এবার আসো, দুটি চলকের যোগফল এবং বিয়োগফলের গাণিতিক গড় উহাদের নিজ নিজ গাণিতিক গড়ের যোগফল এবং বিয়োগফলের সমান। এটাই স্বাভাবিক হবে। মানে দুটি চলক ধরো, এতক্ষণ তো আমরা এক্স করলাম, এখন যদি ধরো এক্স আই একটা চলক, ওয়াই আই একটা চলক, মানে ছেলে মেয়ে, ধরো ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, যদি এরকম হয় তাহলে কিন্তু ওদের দুটি চলকের যোগফল এবং বিয়োগফলের গাণিতিক গড় উহাদের নিজ নিজ গাণিতিক গড়ের, মানে দুইটাকে যদি আমি একসাথে করি এবং ছেলে এবং মেয়ে আলাদা করে যদি যোগ করি তাহলে দুইটা সমান হবে। মানে ছেলে মেয়ে একসাথে করে যেটা পাবো, ছেলে এবং মেয়েকে আলাদা আলাদা করে যোগ করে আমি সেটা পাবো। এবার কে সংখ্যক তথ্য সারির সংখ্যা যথাক্রমে n1 n2 n3 আপ টু nk যদি হয় তাহলে তাদের গাণিতিক গড় কীরকম হবে, মানে অনেকগুলো যদি হয় তাহলে এক্স বার সি, এই সিটা হচ্ছে কম্বাইন্ড এভারেজ, এটাকে সি দ্বারা এক্স বার সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি হবে, n1 x1 বার প্লাস n2 x2 বার আপ টু nk xk বার ডিভাইডেড বাই কী হবে, নিচে যে সংখ্যাগুলো আছে তথ্য সংখ্যা এগুলোর যোগফল হবে। এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এটা আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা অঙ্ক করতে যাব। হ্যাঁ, এখন মনে হচ্ছে এগুলো কি বলেছে না বলেছে মাথায় ঢুকছে না, কিন্তু যখন আমরা অঙ্ক করতে যাব তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অঙ্ক করব, এই বৈশিষ্ট্যগুলো তখন দেখবে যে তোমাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে যে বৈশিষ্ট্যগুলো পড়িয়েছে আমি আবারও বলছি বইয়ে কিন্তু দেয়া আছে খুব সুন্দর করে, আর প্রতিটা বৈশিষ্ট্য তারা সুন্দর করে এক্সপ্লেইন করে দিয়েছে। তাহলে বাসায় তোমরা এটা অনুশীলন পড়বে। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব, আরও দেখব, ঠিক আছে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে তাহলে আমার এই যে গাণিতিক গড়ের বিভিন্ন অঙ্ক কিংবা গাণিতিক গড়ের বিভিন্ন আরও যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আমরা পড়ব, যেমন জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, ঠিক আছে। এগুলো দেখে রাখো, তাহলে নেক্সট ক্লাসে আমরা সেগুলো পড়ব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।